হ্যালো, সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা একটু আলাদা কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। সেই আলাদা জিনিসটা কি, সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি এন্ড প্যাডাগজি। এখানে যেটাকে আমরা শিশু মনস্তত্ত্ব বিদ্যা বলে চিনি, যেটা আমাদের এখন খুবই দরকারি বলে আমার মনে হয়। কারণ সামনে হয়তো আপার প্রাইমারি আসতে চলেছে, প্লাস হচ্ছে এখন যেনারা চাকরি করছেন ওনাদেরও নাকি টেট পাস করতে হবে বলছে। সুতরাং এই যে সাবজেক্টটা বা এই বিষয়টা সকলেরই জানা উচিত। তো সকলের জানা উচিত বলতে আমরা এমন ভাবে পড়বো যেন আমাদের একবার পড়ে নিয়ে মাথাতে এই জিনিসটা সেট হয়ে যায়। কারণ এখানে তেমন কোনো ক্যালকুলেশন নেই, শুধুমাত্র এখানে বুঝার বিষয়টা একটু বেশি আছে। তাই এখানে আমরা বেশি পরিমাণে বুঝার চেষ্টা করব এবং কিভাবে পড়লে আমাদের কোয়েশ্চেন আনসার গুলো খুব সহজে হয়ে যায় সেটাও আমরা কিন্তু দেখার চেষ্টা করব। আমরা চ্যাপ্টার শেষে আমি বেশ কিছু এমসিকিউ প্রশ্ন রেখেছি, সেই এমসিকিউ প্রশ্নগুলো করার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমাদের প্রথম অধ্যায় যেটা, যে এখানে আমরা কি কি পড়তে চলেছি, এখানে আমরা পড়তে চলেছি কনসেপ্ট, নেচার এন্ড প্রিন্সিপল অফ চাইল্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা শিশু বিকাশের ধারণা, প্রকৃতি ও নীতি নিয়ে কিছু পড়তে চলেছি। তো এইখানে আমরা এই অধ্যায়ে আমরা কি পড়বো বা কি কি জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে একজন শিক্ষক যদি শিশুর মন, চিন্তা, আবেগ এই সম্পর্কে আগে থেকে কিছুটা ধারণা রাখে, তাহলে তাকে শিক্ষাদানটা কিন্তু একজন শিক্ষকের ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে। এটা তো আমরা সকলেই জানি। আমরা যদি আমাদের এমন কোন পরিচিত ব্যক্তি আমরা জানি যে ওর কি পছন্দ কি অপছন্দ, কখন কোন জিনিসটা কিভাবে বললে সে সুন্দরভাবে বুঝতে পারবে, এই সমস্ত জিনিস যদি আমরা জেনে যাই, তাহলে কি তাকে বোঝানো সহজ হবে এবং তারও বোঝা সহজ হবে। তো একজন শিক্ষককে এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই জানতে হবে, যেন খুব সহজে সে তার মধ্যে থাকা যে জ্ঞান সেটা যেন শিশুকে খুব সহজে কিন্তু ডেলিভার করতে পারে। এখানে একটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন এই চাইল্ড সাইকোলজির বা শিশু মনস্তত্ত্ব বিদ্যার যখন আমরা বিভিন্ন প্রশ্ন সমাধান করব, তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে। কি জিনিস বুঝতে হবে, যে এখানে প্রত্যেকটা প্রশ্ন যে এমসিকিউ যে কি বলে অপশন গুলো থাকবে, সেই অপশন গুলো তোমাকে খুঁজে বের করতে হবে এমন ভাবে যে সেই অপশনের মধ্যে যেন শিক্ষক এমন ভাবে বুঝাবে, এমন ভাবে বলবে যেন সে শিক্ষার্থী খুব সহজে সেটাকে গ্র্যাব করতে পারে। এবং প্রতিটা জায়গায় শিক্ষকেরই ভুল হবে, মানে শিক্ষকেরই দোষ হবে। একজন শিক্ষার্থী বুঝতে পারছে না, এটাতে শিক্ষার্থীর কোন রকমের কোনো ভুল নেই, কিন্তু সেখানে যেহেতু শিক্ষক বুঝাতে পারছে না তাই ওরই ভুল। তাই জন্য একজন শিক্ষককে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে নিজের সাবজেক্ট সম্পর্কে এক্সপার্ট তো হতেই হবে, কারণ তাকে সেই সাবজেক্ট তাকে বোঝাতে হবে। দ্বিতীয় হচ্ছে চাইল্ড সাইকোলজি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ সে কখন প্রস্তুত সেই জিনিসটা বুঝতে, সেই জিনিসটা ঠিক সেই মুহূর্তে তাকে কিন্তু বোঝাতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, আর এই দুটো জিনিসই পড়তে হয় আমাদেরকে। তো যাই হোক, তো প্রথমে অধ্যায় পরিচিতিতে এই জিনিসগুলোই আছে। এটা আমাদের কি কি কোথায় কোথায় লাগে, একটা হচ্ছে টেট, সিটেট, আপার প্রাইমারিতে লাগে। যাই হোক, এগুলোর বিষয়ে এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে কি কি পড়বো আমরা, এই শিশু বিকাশের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তারপর হচ্ছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আমরা করতে পারবো। তারপর হচ্ছে শিশু বিকাশের বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করতে পারবো। আর হচ্ছে বিকাশের বিভিন্ন নীতি ব্যাখ্যা করতে পারবো। আর হচ্ছে মানে কি কি জিনিস আমরা এখানে জানতে পারবো সেটাই হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবো। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র যে আমার কথা বলেছি তা না, এখানে কিন্তু অনেক সময় মনোবৈজ্ঞানিকের লাইন ধরে নিয়ে বলবে যে এটা অ্যাকচুয়ালি কোন মনোবৈজ্ঞানিক বলেছে। তো সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে কোন কোন জায়গাটা কোন মনোবৈজ্ঞানিক বলেছে। সুতরাং এই জিনিসটাও আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে শ্রেণীকক্ষে বিকাশ ভিত্তিক শিক্ষাদান প্রয়োগ করতে পারবে। মানে কি, শ্রেণীকক্ষে আমরা শিক্ষার্থীদের খুব সহজে তাদের মতো করে কিন্তু শিক্ষাদান করতে পারবো। আচ্ছা, এবার এখানে কিছু জিনিস বলে দিয়েছে যে ডেভেলপমেন্ট শব্দটি একটি ল্যাটিন শব্দ, যেটি হচ্ছে ডেভেলপার থেকে এসেছে, যার অর্থ ধীরে ধীরে উন্মোচিত হওয়া। ঠিক আছে, ডেভেলপার। একটি শিশুর জন্মের সময় তার মধ্যে অসংখ্য সম্ভাবনা সুপ্ত অবস্থায় থাকে, সেটা আমরা সকলেই জানি। একজন শিশু যখন জন্ম নেয় সে কিন্তু থাকে, কি বলবো, মানে সে একটা সাদা পাতার মতো থাকে। সেই সাদা পাতাতে
এনভায়রনমেন্ট, তার আশেপাশের পরিবেশ, কি বলবো, কি লিখতে চায়, কিভাবে লিখতে চায়, সে কিন্তু সেইভাবেই ডেভেলপড হবে। এটা এইভাবে বলতে পারি যে অনেকে বলবে যে না, বুদ্ধিমত্তারও একটা বিষয় আছে, মানে আমাদের জিন, আমাদের প্যারেন্ট থেকে আমরা যে জিনিসটা পাই সেটাও কিন্তু এখানে ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। এখানে আমি দুটো জিনিস বলতে চাই। কি জিনিস বলতে চাই? প্রথম যে জিনিসটা আমি এখানটাতে বলতে চাই সেটা হচ্ছে কি, যে আমাদের আমাদের দেখো, আমাদের যে জিনটা, ঠিক আছে, আমরা যে আমাদের প্যারেন্ট থেকে যেটা পাই, যে জিনটা, ওটাকে আমি বলতে পারি যে আমাদের যে খাতার পাতা আছে না, সাদা পাতা, মনে করো আমি একটা নোটবুক কিনতে গেছি, সেই নোটবুকের এক একটা সাদা পেজ হচ্ছে আমাদের জিন। এবার বোঝার জন্য আমি বলছি, তো আমাদের নোটবুকে ঠিক যত সংখ্যক সাদা পাতা থাকবে, ঠিক ততটা বেশি আমরা লিখতে পারবো। এবার লিখবে কে? এই যে সাদা পাতার মধ্যে বিভিন্ন জিনিস, বিভিন্ন এক্সপেরিয়েন্স, বিভিন্ন কিছু জিনিস, এটা কে লিখবে? তো লিখবে হচ্ছে আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের অভিজ্ঞতা, ঠিক আছে, এই সমস্ত জিনিস হচ্ছে সেই জায়গাটাতে লিখবে। এবার বিষয়টা হলো, যদি আমার কাছে সাদা পাতাই কম থাকে, মানে আমার জিন যদি আমাকে কম জিনিস দেয়, তাহলে তাহলে কি হবে? তাহলে আমরা কম জিনিস লিখতে পারবো। আর যদি আমাদের পরিবেশ, আমাদের জিন যদি আমাদেরকে বেশি পেজ, বেশি পাতা দেয়, কিন্তু লিখার যদি বেশি কিছু জিনিস না থাকে, মানে আমাদের পরিবেশ যদি সঠিক না হয়, তাহলেও কিন্তু আমাদের ঠিক তেমনটা হবে না। অর্থাৎ আমাদের জিন, তুমি বলতে পারো যে আমাদের যে ফ্যামিলি, মানে আমাদের প্যারেন্ট থেকে আমরা যেটা পাই আর কি, আমাদের বাবা মা প্রদত্ত যেটা, যেটাতে আমাদের কোনো হাত নেই, ঠিক আছে, প্রকৃতি যেটা আমাদেরকে দেয়। তো জিন আমাদের বলতে পারো যে সেই নোটবুকের পেজ, সাদা পেজ। আর আমাদের সমাজ, আমাদের স্কুল, আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের অভিজ্ঞতা, ওইটা হচ্ছে ওই পেজে তুমি কি কি লিখছো, কি কি ভরছো। এবার যদি আমাদের পেজ সংখ্যা কম থাকে, তাহলে পরিবেশ যতই ভালো হোক, সে পেজ সংখ্যাই তো নাই, তো তুমি লিখবে কি? আর যদি তোমার পরিবেশ খুবই ভালো হয়, জিন সংখ্যা সেটা তো বললামই, আর যদি তোমার জিনই কম, মানে তোমার যদি জিন তোমার খারাপ হয় আর কি, আইকিউ কম হয়, তাহলে কি হবে? তোমার পেজই কম। পরিবেশ আমি যতই ভালো দিই না কেন, তোমার পেজ যদি ভরে যায়, তার থেকে বেশি আমি তোমাকে আর পুশ করতে পারবো না, ঠিক আছে। এটা ভাইগোস্কিও বলবে, জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো যাই হোক, যখন পড়বো সেটা আমরা দেখবো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। দেখো নেক্সট এখানে কি বলছে, আচ্ছা, ডেভেলপার থেকে এসেছে, এটা তো আমি বললাম, এগুলা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ডেভেলপার, ডেভেলপমেন্ট কোন শব্দ, ল্যাটিন শব্দ, কোথা থেকে এসেছে? ডেভেলপার থেকে এসেছে। আচ্ছা, ধীরে ধীরে উন্মোচন করা। আচ্ছা, সময়, অভিজ্ঞতা, পরিবেশ এবং পরিপক্কতার সম্ভাবনাগুলি ধীরে ধীরে প্রকাশ পায়। এই প্রকাশের ধারাবাহিক প্রক্রিয়াকেই বিকাশ বলা হয়, ঠিক আছে। মনোবৈজ্ঞানিকদের দৃষ্টিভঙ্গি বিকাশের ক্ষেত্রে কি বলছে? তো এখানে হার্ডলক, এলিজাবেথ বি হার্ডলক, এখানে ডেভেলপমেন্ট ইজ এ প্রোগ্রেসিভ সিরিজ অফ অর্ডারলি এন্ড কোহারেন্ট চেঞ্জেস। এর মানেটা কি? বাংলা অর্থ দেওয়া আছে, বিকাশ হলো সুসংগঠিত, ধারাবাহিক, অর্থবহ পরিবর্তনের একটি ক্রমাগত প্রক্রিয়া। এর অর্থ কি? ডেভেলপমেন্ট ইজ এ প্রোগ্রেসিভ সিরিজ, মানে কি? বিকাশ হচ্ছে এক ধরনের সুসংগঠিত, সুসংগঠিত তো বটেই। কেন সুসংগঠিত? এটা অর্থবহ কেন? আর ধারাবাহিক কেন? আচ্ছা, সুসংগঠিত, ধারাবাহিক, অর্থবহ এ কারণেই বলা হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের যে বিকাশ হচ্ছে, সেটা একটা ধারাবাহিকতা মেনে চলে। ধারাবাহিকতা মেনে চলে মানে কি? যে স্বাভাবিকভাবে যদি একটা 5 বছরের শিশুকে আমি একটা কোনো সিচুয়েশন দিই, আর সেই জায়গায় আমি যদি 30 বছরের একজনকে, মানে কোন একটা সিচুয়েশন দিই, তাহলে কে বেটার ভাবে হ্যান্ডেল করতে পারবে? ডেফিনেটলি যে 30 বছরের। কেন? কারণ তার মধ্যে অভিজ্ঞতা বেশি। যদিও 5 বছরের শিশুটার হয়তো জিনগত সে অনেক বেশি উন্নত আমার থেকে, কিন্তু অভিজ্ঞতাও তো একটা বিষয় আছে। তাই জন্য এখানে কি বলছে, এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস, মানে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ওই বুদ্ধিমত্তাটার বিকাশ হবে। একটা নির্দিষ্ট সময় পরেই একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তার কিন্তু এখানে উন্মোচন ঘটে। একটা জিনিস গেল। তারপর সুসংগঠিত, সুসংগঠিত তো অবশ্যই সুসংগঠিত ভাবে এটা হয়। আর অর্থবহ পরিবর্তন, পরিবর্তন মানে কি? একটা 5 বছরের বাচ্চার মধ্যে যে বুদ্ধিমত্তার বিকাশ বা সমাজকে দেখার যে দৃষ্টিভঙ্গি, একটা 30 বছরের লোকের মধ্যে নিশ্চয়ই তার থেকে কিছুটা হলেও বেশি আছে, স্বাভাবিক থাকবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, বিশ্লেষণ তাহলে কি? এলিজাবেথ বি হার্ডলক কি বলেছে? যে ডেভেলপমেন্ট ইজ এ প্রগ্রেসিভ সিরিজ অফ অর্ডারলি এন্ড কোহারেন্ট চেঞ্জেস, ঠিক আছে। এবার হচ্ছে হার্ডলক এর মতে
বিকাশ আকস্মিক নয়, এই কথাটা আসে পরীক্ষাতে। বিকাশ আকস্মিক নয় মানে বিকাশ হঠাৎ করে আজকে আমি ঘুমালাম আর কালকে আইনস্টাইন হয়ে জন্ম নিলাম, এমনটা কিন্তু হবে না। ঠিক আছে, আরেকবার মানে এই জিনিসটা মনে রাখতে হবে যে হার্ড লক এই জিনিসটা কিন্তু বলেছে। আচ্ছা, কি বলেছে যে বিকাশ কিন্তু আকস্মিক নয়, বিকাশ কিন্তু ধীরে 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 ধীরেই আসে। ওই জন্য আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের কথা মেনে চলার উপদেশ দিই। কেন? কারণ তাদের মধ্যে কিন্তু অনেক বেশি সমাজকে দেখার, সমাজকে চেনার দৃষ্টিভঙ্গি আমাদের থেকে কিছুটা হলেও কিন্তু বেশি। তো যাই হোক, বিকাশ কিন্তু একদিনেই হয় না। তুমি যত ঠেকবে তত বেশি শিখবে, এটাই আমাদের আশেপাশের লোকজন বলে যে ঠেকে ঠেকে শিখলে সেই শিখাটা অনেক বেশি তোমাদের কনক্রিট হয়। তো বিষয়টা ওটাই যে আকস্মিক হয় না, বিকাশের একটা নির্দিষ্ট ধারা রয়েছে। বিকাশের একটা নির্দিষ্ট ধারা রয়েছে, অবশ্যই একটা নির্দিষ্ট ধারা মেনেই কিন্তু কি আমাদের বিকাশ ঘটে। নির্দিষ্ট ধারা মেনে হওয়াটা মানে কি, যে প্রথমে একটা বাচ্চা ছোটবেলায় যখন ভূমিষ্ঠ হয় তখন তার বিকাশের যদি তুমি ধরন লক্ষ্য করো, সে কিন্তু আগে হচ্ছে বসতে শিখে, তাই না? তারপরে সে আস্তে আস্তে করে ক্রলিং করে, এক জায়গাতে অন্য জায়গায় যায়। তারপরে সে আস্তে আস্তে দাঁড়াতে শিখে, তারপরে সে হাঁটতে শিখে। এমন না যে ছোটবেলা থেকে জন্ম নিল আর হাঁটতে শিখে গেল তারপরে সে বসতে শিখলো, এমনটা কিন্তু হয় না। তো সেটাই একটি নির্দিষ্ট ধারা মেনে হয়। প্রতিটি পরিবর্তনের পেছনে একটি কারণ থাকে। বিকাশের বিভিন্ন স্তর একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত? আচ্ছা, আরেকজন ড্রিভার কি বলেছে, ডেভেলপমেন্ট রেফার টু দ্য প্রগ্রেসিভ চেঞ্জেস ইন অ্যান অর্গানিজম ফ্রম বার্থ টু ম্যাচুরিটি। আচ্ছা, এর মানেটা কি? বাংলা অর্থ দেওয়া আছে, জন্ম থেকে পরিপক্কতা পর্যন্ত জীবনের মধ্যে সংঘটিত ধারাবাহিক পরিবর্তন হলো বিকাশ। জন্ম থেকে পরিপক্ক পর্যন্ত জীবের মধ্যে সংঘটিত ধারাবাহিক পরিবর্তনই হলো বিকাশ। ঠিক আছে, এবার পরিপক্কতা পর্যন্ত বিষয়টা এখানে ও বলেছে, ঠিক আছে, ম্যাচুরিটি পর্যন্ত ও বলেছে, কিন্তু এখন আমরা এটাকে মানি না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, ম্যাচুরিটি, এবার অনেকে বলবে যে ম্যাচুরিটি তো মৃত্যুর আগের দিন অব্দি আমাদের মধ্যে ম্যাচুরিটি আসে না। তো যাই হোক, এটা যে বৈজ্ঞানিক মনোবৈজ্ঞানিক বলেছে তার মত অনুসারে, ঠিক আছে, এ বলেছে যে একটা অর্গানিজমের মধ্যে বার্থ টু ম্যাচুরিটি পর্যন্ত তার যে ধাপে ধাপে পরিবর্তন। ভালো কথা। এবার হচ্ছে ক্রো অ্যান্ড ক্রো, ডেভেলপমেন্ট ইজ আচ্ছা কনসার্ন উইথ গ্রোথ অ্যান্ড দোজ চেঞ্জেস ইন বিহেভিয়ার রেজাল্টিং ফ্রম এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স এর মানেটা কি বলছে দেখো, ছোট করে দিচ্ছি একটু। বিকাশের মধ্যে শুধু বৃদ্ধি নয়, পরিবেশের প্রভাবে আচরণের পরিবর্তনও অন্তর্ভুক্ত। আচ্ছা, এর বিকাশের মধ্যে শুধু বৃদ্ধি নয়, পরিবেশের প্রভাবে আচরণগত পরিবর্তনও অন্তর্ভুক্ত। এই হচ্ছে ক্রো অ্যান্ড ক্রো বলেছে। তার মানে কি, আমাদের যে বিকাশ দুটো কারণে হয়, একটা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে, আর একটা হচ্ছে পরিবেশের জন্য যে আমাদের আচরণগত পরিবর্তন। এটা ক্রো অ্যান্ড ক্রো বললো। ভালো কথা। নেক্সট এবার কি বলছে, বৃদ্ধি ও বিকাশ এই জিনিসটা কি এবার আমাদেরকে পড়তে হবে। অনেকে বৃদ্ধি ও বিকাশ একই মনে করেন, অনেকেই ভাবে যে বৃদ্ধি আর বিকাশ একই কথা, কিন্তু অবশ্যই না। এখন আমরা সকলে জানি যে বৃদ্ধি আলাদা, বিকাশ আলাদা, তাই না? বৃদ্ধি কি? আচ্ছা, কিন্তু মনোবিজ্ঞানীদের এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। অনেক মনোবৈজ্ঞানিক বলেন যে দুটো জিনিস এক না, এর মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে সেটা একটু দেখে নি। বুদ্ধি কি? শরীরের আকার, উচ্চতা, ওজন এবং দৈহিক গঠনের পরিমাণগত পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। একদম, আমি ছুটকু থেকে বড় হয়ে গেলাম, সেটা আমার কি? সেটা হচ্ছে আমার বৃদ্ধি হয়েছে, আমি বড় হয়েছি। একটা ছুটকু গাছকে তুমি লাগিয়ে দিলে, সে ছুটকু গাছ আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, এই বড় হওয়াটা হচ্ছে কি? বৃদ্ধি, মানে বড় হয়ে গেলাম। বলে না, এত লম্বা হয়ে গেছিস তুই, এত বড় হয়ে গেছিস তুই, অর্থাৎ কি? আমি হাইটে লম্বা হয়ে গেছি, আমি সাইজে বড় হয়ে গেছি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি? বৃদ্ধি। তাহলে কি কি আকারে পরিবর্তন হতে পারে? উচ্চতাতে, ওজনে ও দৈহিক গঠনে। এখানে বুদ্ধিমত্তা কতটা বুঝা হয়েছে, কতটা কালকের থেকে আজকে আমি ভালো প্রোগ্রেসিভ হয়েছি, এটা কিন্তু বৃদ্ধির মধ্যে পড়ে না। এটা হচ্ছে, যাই হোক, কিসের মধ্যে পড়ে সেটা পড়ে দিচ্ছি। আচ্ছা, উদাহরণ হিসেবে কি বলছো, ওজন 20 কেজি থেকে 25 কেজি হওয়া। তাহলে ওজন 20 কেজি থেকে 25 কেজি হওয়া, এটা কিসের উদাহরণ? এটা কিসের উদাহরণ বলতে পারি আমরা? তো এইটা হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে বৃদ্ধির, তাই না? আচ্ছা, উচ্চতা 120 থেকে 130 সেন্টিমিটার, এটাও কিসের উদাহরণ? 120 থেকে 130 সেন্টিমিটার, এটাও হচ্ছে আমাদের বৃদ্ধির উদাহরণ। আচ্ছা, এবার আমরা চলে আসি বিকাশ। তাহলে বৃদ্ধি কি বুঝলাম? বৃদ্ধি হচ্ছে
আমাদের উচ্চতার পরিবর্তন, ওজনের পরিবর্তন, হাইটের পরিবর্তন, উচ্চতা হাইট একই কথা, ঠিক আছে। এই যে সমস্ত কিছু জিনিস, এগুলো আমরা বৃদ্ধির মধ্যে পড়বো। এবার বিকাশের মধ্যে আচরণ, চিন্তা শক্তি, ভাষা, আবেগ, সামাজিকতা এবং নৈতিকতার গুণগত পরিবর্তনকে বিকাশ বলা হয়, ঠিক আছে। আচরণগত পরিবর্তন মানে, আচরণ মানে এখন আমরা ছোটবেলায় আমরা যেমন দোকানে গেলে কোনো একটা পছন্দের জিনিস দেখলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়ে ওটা আমার লাগবেই। আশেপাশে এখন তোমরা লক্ষ্যই করতে পারো, আশেপাশে যে বাচ্চাগুলো থাকে তাদের তারা কিন্তু সমাজের কথা ভাবে না, তাদের যেটা মনে হয় ভালো ঠিক সেটাই ভালো, তারা নিজেকে সেন্টারে রেখে প্রত্যেকটা জিনিস ভাবে। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়, এখন আমরা যদি নিজেকেই দেখি তাহলে আমরা কি দোকানে গিয়ে নিয়ে কোনো একটা জিনিস পছন্দ হলে কি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে শুরু করে দিই যে ওটা আমাদের লাগবেই বা লাগবে। তো আচরণগত একটা তো পরিবর্তন এসছে আমাদের। আচ্ছা, চিন্তা শক্তির পরিবর্তন, চিন্তা শক্তির পরিবর্তন কি? ছোট বাচ্চাকে তুমি যদি কল্পনা শক্তির মধ্যে নিয়ে যাও, ঠিক আছে, কল্পনা শক্তির মধ্যে মানে তাকে যদি হাইপোথেটিক্যাল কোনো কিছু জিনিস চিন্তা করতে বলো, হাইপোথেটিক্যাল মানে কি, তাকে ভাবাচ্ছ যে চিন্তা কর যে অমুক জায়গায় অমুক জিনিসটা ছিল। তো ছোট বাচ্চারা খুব সহজেই সেই জিনিসটা কিন্তু ভাবতে পারে না। তাকে এমন কিছু জিনিস দিতে হবে যেটা হচ্ছে ও হাতে টাচ করতে পারে, ঠিক আছে, টাচ করতে পারে, ছুতে পারে, ওই জিনিসটা সম্পর্কে ওর চিন্তার বুদ্ধির গত একটা বিশেষ মানে ও ওই জিনিসটাই পারে। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়, আমরা যেমন আমাদের যদি কোনো একটা চিন্তা ভাবনা, এখন তো আমরা চিন্তাতেই অনেক কিছু করে নিই, চিন্তা করতে করতেই হচ্ছে মানে চিন্তাটা এখন আমাদের অনেকটা বেশি হয়ে গেছে। কেন বেশি হয়ে গেছে? এই সমাজ পরিবেশ, কি হবে ভবিষ্যৎ, হেন তেন। তো চিন্তা জিনিসটা এখন আমাদের কাছে অনেকটা বেশি, কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেই চিন্তা শক্তির পরিবর্তনটা ঠিক ততটা হয় না, এটা আমরা জানি। ভাষাগত পরিবর্তন, ছোট বাচ্চারা একটা দুটা সেন্টেন্সও ঠিক ঠিক করে মেক করতে পারে না। 2 বছরের একটা বাচ্চা কি বলে, জল খাবো হেন তেন, কিন্তু ওই জিনিসটাকে একটা খুব সুন্দরভাবে জটিল বাক্যে সে কিন্তু সাজাতে পারে না, যেটা আমরা এখন পারি। আচ্ছা, আবেগ, আবেগের তাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। কি, তাদের কান্না পাচ্ছে কেঁদে দিল, হাসি পাচ্ছে হেসে দিল, ঠিক আছে। তো তাদের আবেগের কন্ট্রোল থাকে না। কিন্তু এখন আমরা তো বহুত বড় হয়ে গেছি, আমাদের আবেগের প্রচুর কন্ট্রোল আছে। কান্নাতেও আমরা কাঁদি না, আর সুখেও আমরা হাসি না, এই হচ্ছে আমাদের বিষয়। তো যাই হোক, আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটাও একটা বিশাল বড় বিষয়। মানে আমাদের এখন বিশেষ করে আমাদের তো আবেগের অনেক বেশি পরিবর্তন আসছে, তাই না? তো যাই হোক, সে আবেগের পরিবর্তন আমাদেরকে কন্ট্রোল করতে শিখতে হয়। সামাজিকতা, সমাজের সঙ্গে কিভাবে আমরা বিহেভিয়ার করি, কোনটা সমাজ একসেপ্ট করবে, কোনটা সমাজ একসেপ্ট করবে না, সেই জিনিসটা নিয়েও আমরা কিন্তু এখন মানে ছোট বাচ্চাদের অতটা হয় না, কিন্তু আমরা এখন শিখে গেছি। এবং নৈতিকতার গুণগত পরিবর্তনকে বিকাশ বলা হয়। নৈতিকতা, সেটা তো আমরা জানি এখনকার মানুষের মধ্যে এইটারই অভাব দেখা যায়, এই নৈতিকতারই অভাব দেখা যায়। তবে তবে মনে করি এখন আমাদের সকলের মধ্যে থাকা দরকার এটা। নৈতিকতা মানে সকলেই আমরা জানি যে একজন বৃদ্ধ মহিলা, সে তাকে সাহায্য করা একটা নৈতিকতার মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে মানে বিভিন্ন জিনিস যেটা আমাদের সামাজিক দিক থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে যেটাকে সঠিক বলে মনে হয়, তাই না, সেই জিনিসটা নৈতিকতা। কিন্তু আমরা সবার সামনে বলি গলা ফাটিয়ে ফাটিয়ে যে এই জিনিসটা করা উচিত, সেই জিনিসটা করা উচিত, আশেপাশে নোংরা ফেলা উচিত না, এই করা উচিত না, সেই করা উচিত না, লাইন ভাঙা উচিত না, কিন্তু আমরা করি, তাই না। আমাদের মধ্যে নৈতিকতার বহুত অভাব আছে। আমরা যতটা সম্ভব সামনের জনকে মারিয়ে যত সম্ভব সামনে যেতে পারি, তাই না। এটাই হচ্ছে আমাদের মধ্যে এইটুকু একটু প্রবলেম আছে। সমাজের আশেপাশে কেউ যদি না দেখে, তাহলে একটা নোংরা হয়তো আমার হাতে আছে, রাস্তার পাশে ফেলে দিলাম, এটা বহুত নৈতিকতার অভাব আছে আমাদের মধ্যে, তাই না, সিভিক সেন্সের অভাব। যাই হোক, আচ্ছা, উদাহরণ, যুক্তি করার ক্ষমতা বৃদ্ধি, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন, আত্মনিয়ন্ত্রণ শেখা, বৃদ্ধি এবং বিকাশে। আচ্ছা, তাহলে এই যে উদাহরণ কি হচ্ছে, যে যুক্তি করার ক্ষমতা বৃদ্ধি, মানে কোনো জিনিস যুক্তি তর্ক দিয়ে বিচার করার ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। সমস্যা সমাধানের দক্ষতা অর্জন, সমস্যা সমাধান বলতে ম্যাথের সমস্যা সমাধান না, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, 3x প্লাস 5 ইকুয়াল টু 10, তাহলে x আর y এর ভ্যালু কত, এটাও একটা সমস্যা সমাধান, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল। আর সমস্যা কিন্তু অনেক থাকে আমাদের ডে টু ডে লাইফে। কি কি সমস্যা হতে পারে? বিভিন্ন সমস্যা হতে পারে, ইমোশনাল হতে পারে, আমরা ইমোশনাল হয়ে অনেক ভুলভাল কাজও করে দিতে পারি। আমাদের ব্রেকআপ হলো, গিয়ে নিয়ে সুসাইড করার থট মাথাতে আছে, তো এটা কি? এটা হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা না, ও ইমোশনালি ম্যাচিওর হয়নি। তো ইমোশনালি ম্যাচিওর হওয়াও কিন্তু এটা একটা ইন্টেলিজেন্সের গুণ। সেই ইন্টেলিজেন্স কিনা, তার ইমোশনালি সে কতটা স্টেবল সেটা দেখেও কিন্তু বোঝা যায়, ঠিক আছে।
তো এই এই হচ্ছে বিষয়, ইমোশনটাকে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, যদিও আমি পারি না, যাই হোক। আচ্ছা, নিয়ন্ত্রণ শেখা, নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা। এবার নেক্সট হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য। কি কি পার্থক্য দেখে নিলাম, বৃদ্ধি বিকাশের মধ্যে কি কি পার্থক্য আমরা দেখবো। আচ্ছা, পরিমাণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন কোনটা, বৃদ্ধি। আচ্ছা, গুণগত পরিবর্তন কি, বিকাশ। তাহলে পরিমাণগত পরিবর্তন, যদি আমরা 1 কেজি থেকে 5 কেজি হয়ে গেছি, তাহলে এটা পরিমাণগত পরিবর্তন, পরিমাণে হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কিসের আন্ডারে চলে যাবে, এটা চলে যাবে বৃদ্ধির আন্ডারে। আর বিকাশ মানে কি, গুণগত পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা, বৃদ্ধিকে কিন্তু মাপা যায়, বৃদ্ধিকে মাপা যায়, কত সেন্টিমিটার বেড়ে গেলাম, কত কেজি বেড়ে গেলাম, কিন্তু বিকাশকে কি মাপা যাবে, আমি কালকের থেকে আজ কতটা বুদ্ধিতে বেশি হয়েছি, বুদ্ধিতে ম্যাচিওর হয়েছি, আমি কতটা ইমোশনালি ম্যাচিওর হয়েছি, এই জিনিসটা কি মাপা যায়, এই জিনিসটা তো মাপা যায় না। তাই জন্য আমরা কি করতে পারি, বিকাশকে সরাসরি মাপা যায় না। আচ্ছা, উচ্চতা ও ওজন বৃদ্ধি, এটা হচ্ছে বৃদ্ধির আন্ডারে পড়ে গেল। আচরণ ও চিন্তার পরিবর্তন, এটা চলে গেল বিকাশের আন্ডারে, ঠিক আছে। চলো, একটি নির্দিষ্ট বয়সের পরে থেমে যেতে পারে, কি থেমে যেতে পারে, বৃদ্ধি। আমরা যদি সারা জীবন যদি বেড়েই যেতাম, তাহলে কি হতো, আর এই যে এত ছোট ছোট ঘরের মধ্যে আমাদের জায়গাই হতো না, আমাদের অনেক উঁচু উঁচু বিল্ডিং করতে হতো, বিশাল বড় বড় গাছের মতো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, তো এটা একটু প্রবলেমের হয়ে যেত আর কি। তো আমাদের বৃদ্ধিটা একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট বয়স পরে কি হয়ে যায়, থেমে যায়। কিন্তু বিকাশ কিন্তু সারা জীবনই চলে, আমরা মৃত্যুর আগের দিন অব্দি কিছু না কিছু শিখেই যাই, তো ওই শিখে যাওয়াটা হচ্ছে বিকাশ। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, নির্দিষ্ট বয়স পরে থেমে যেতে পারে, আজীবন চলতে পারে হচ্ছে কে, বিকাশ। আচ্ছা, শারীরিক দিকে কেন্দ্র করে হয়, মানে শরীরটাই হচ্ছে, শরীরের কোনো চেঞ্জ আসছে, ওটাই হচ্ছে আমাদের কি, বৃদ্ধির আন্ডারে পড়ে। আর সামগ্রিকভাবে ব্যক্তি কেন্দ্রিক, মানে ব্যক্তিত্বকে কেন্দ্র করে যে জিনিসটা আমরা লক্ষ্য করি, সেটা কিসের আন্ডারে পড়ে, সেটা হচ্ছে বিকাশের আন্ডারে পড়ে। তাহলে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। আমাদের যখনই কোয়ান্টিটেটিভ জিনিস বলবে, কোয়ান্টিটি অনুযায়ী পড়বে, এত কেজি অত কেজি অমুক তমুক, তাহলে এটা কিসের আন্ডারে পড়বে, এটা পড়ে যাবে হচ্ছে আমাদের বৃদ্ধির আন্ডারে। আর যখনই বুদ্ধিমত্তার পরিবর্তন, কাল থেকে আজকে একটা হতো অঙ্ক আমি বেশি সমাধান করতে পারছি, তারপরে আমি ইমোশনালি ম্যাচিউর হয়ে গেছি, আর বেশি একই জিনিস নিয়ে ঘ্যানের ঘ্যানের কান্নাকাটি করছি না, ওটা কেন হলো না আমার জীবনে, এটা ওর ওর লাইফে হয়ে গেল তাড়াতাড়ি, আমার লাইফে কেন হলো না, আমি কেন পারছি না, আমি তো অনেক বেশি কাজ করছি কিন্তু কেন আমার দ্বারা হচ্ছে না, এই যে জিনিসগুলো, এগুলো যখন আমি কালকের থেকে আজকে আরেকটু বেশি বুঝা হয়ে গেলাম, ম্যাচিওর হয়ে গেলাম, এর মানে কি, আমার মধ্যে বিকাশটা হয়ে গেছে, মানে বিকাশ হচ্ছে আমার আস্তে আস্তে করে, ঠিক আছে। সে যতই বলি, এটা তো মনে হয়ই, তাই না। আচ্ছা, তাহলে কি, একটি, এবার একটা প্রশ্ন, ঠিক আছে, এই একটা প্রশ্ন যদি দেখি, বলছে একটি শিশুর উচ্চতা বৃদ্ধি পাওয়া, এটি কোনটির উদাহরণ, বলছে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, কাল থেকে আজকে একটু বড় হয়ে গেছে, একটু লম্বা হয়ে গেছে, তাহলে এটা কিসের উদাহরণ, এটা গ্রোথের উদাহরণ, ঠিক আছে, গ্রোথ বা কি বলতে পারি আমরা, বৃদ্ধির উদাহরণ। আচ্ছা, একটি শিশু যুক্তি দিয়ে সমস্যা সমাধান করতে শিখেছে, এটি কিসের উদাহরণ, এটি ডেভেলপমেন্টের উদাহরণ, বিকাশের উদাহরণ, এটি কিসের উদাহরণ, বিকাশের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কি বলছে, শিশুর বিকাশের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য, বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, বিকাশ কখনো হঠাৎ ঘটে না, এটি ধাপে ধাপে এগিয়ে চলে, স্বাভাবিক, বিকাশ কি ধাপে ধাপে এগিয়ে চলে। এবার বিকাশ কি, মানে একটা উদাহরণ দিয়ে বলেছে যে হামাগুড়ি দেওয়া, দাঁড়ায়, তারপরে হাঁটে, তারপরে দৌড়ায়। তো একটা বাচ্চা কি করে, প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে দাঁড়ায়, তারপরে হাঁটে, তারপর দৌড়ায়, তাহলে এটা কি হলো, ধারাবাহিক ভাবে চলে, একটা আরেকটা একটা এখানে চলে আসলো, তারপরে এটা এইদিকে চলে গেল, এরকমটা কি হয়, এরকমটা হয় না। আচ্ছা, বিকাশের বিকাশ পূর্বানুমানযোগ্য, মানে আমরা এটা পূর্বেই অনুমান করতে পারি যে একটা বাচ্চা যখন হামাগুড়ি দিচ্ছে, এরপরে সে দাঁড়াতেই শিখবে, দাঁড়ানোর পরে সে হাঁটবে, হাঁটার পরে সে দৌড়াবে, তাহলে এটা পূর্বে অনুমান করা যাচ্ছে। তাহলে বিকাশ কি আমরা পূর্বে অনুমান করতে পারি। একজন শিক্ষক সাধারণভাবে অনুমান করতে পারেন কোন বয়সে একটি শিশু কি ধরনের দক্ষতা অর্জন করতে পারবে, ঠিক আছে, সাধারণভাবে এটা হয়। ওই জন্য পিয়াজের যে আমাদের যে 4টা স্টেজ ছিল কিনা, সেই 4টা স্টেজ, সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, আর হচ্ছে ফর্মাল অপারেশনাল, এই যে 4টা স্টেজ, এই 4টা স্টেজের মধ্যে 4টা স্টেজকে ভিত্তি করে একটা শিশু কখন কি করতে পারে,
সেটা জানা যায়। আর এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের যে বিভিন্ন পাঠ্যক্রমগুলো সেগুলো রচনা করা হয়েছে। বিশেষ করে ম্যাথে যদি আমি একটা উদাহরণ দিই, যে আমাদের ধরে না যে ধরি অমুকের বয়স এক, তো এটা তো হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা। অমুকের বয়স এক্স মানে ধরে নেওয়া, সেটা কি কল্পনাতে আছে। এই কল্পনা যতক্ষণ না সে করতে পারবে ঠিক ততক্ষণ এই অঙ্কগুলো ও বুঝতেই পারবে না। আর যেহেতু অঙ্কগুলো বুঝতে পারবে না, তাহলে তাকে দেওয়ার কোনো মানে হয় কি? হয় না। তো সেই জন্য আমরা দেখবো যে 5, 6 কিন্তু এই ধরি এক্স এই অঙ্কগুলো দেওয়া নাই, কারণ সেই মুহূর্তে তার সেই কনক্রিট এসপি সি মানে কনক্রিট অপারেশনাল, তারপর ফর্মাল অপারেশনাল। তো এই হচ্ছে বিষয় যে কনক্রিটে অপারেশনালের পরে সে ফর্মাল অপারেশনালে যাবে। তো এই জায়গাটাতে গিয়েই মানে 7-এ তোমরা দেখবে যে যখন তার মধ্যে সেই চিন্তা ভাবনার বিকাশটা আসে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তাকে কি ধরি এক্স ওই অঙ্কগুলো কিন্তু দেওয়া হয়, আর তখনই সে করতে পারে। তো তার উপরে ভিত্তি করে পাঠ্যক্রম রচনা করা হয়, এটাই হচ্ছে বলতে চাইছি আমি। আচ্ছা, বিকাশ হচ্ছে সামগ্রিক। শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক বিকাশ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অবশ্যই শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এগুলো একটা ভালো হলে আরেকটাও ভালো হবে, আরেকটা ভালো হলে আরেকটা ভালো হবে, এই হচ্ছে বিষয়। উদাহরণ, আত্মবিশ্বাস কমে গেলে শিক্ষাগত পারফরমেন্সও প্রভাবিত হয়। তো এটাই হচ্ছে বিষয়। কারো যদি আত্মবিশ্বাস বাড়ে, তাকে যদি সবসময় কি বলা হয়, মানে কোন একটা শিশু আছে যে ভুল করছে, কিন্তু তাকে এমন ভাবে আমরা বুঝাচ্ছি, মানে শিক্ষক যদি হই কোনোদিনও, তাহলে এমন ভাবে বোঝাতে হবে যেন তার মধ্যে যে কনফিডেন্স সেটা লুজ না করে যায়। এই না তোর দ্বারা হবে না, তুই বেকার, তুই অমুক, তুই তেমুক, এরকম বলা যাবে না। তাকে উৎসাহিত করতে হবে যে একবার হলো না, দ্বিতীয়বারে হবে, তৃতীয়বারে হবে। যেমন একটা রবার্ট ব্রুসের আমাদের একটা কি ইংলিশে একটা ছিল, যে ও 10 বার হেরে গুহার মধ্যে বসেছিল, সমস্ত কিছু হেরে গেছিল। তারপরে সে একটা মাকড়সাকে দেখছিল বারবার জাল বানাতে, এই বারবার ট্রাই করছিল, হচ্ছিল না, তারপরে একবার হয়ে গেছিল। তো এই যে জিনিসগুলো মোটিভেশনাল কিছু গল্প শোনাতে হবে তাদেরকে, যে হবে, অবশ্যই হবে, সবার দ্বারাই হয়। তো এই যে বিষয়গুলো, তার মধ্যে আত্মবিশ্বাস যোগাতে হবে, তার মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে, যেন সে আরো বেশি এগিয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, হলো, কোথায় পড়লাম আমরা? আত্মবিশ্বাস কমে গেলে শিক্ষাগত পারফরমেন্সও প্রভাবিত হতে পারে। এবার বিকাশের হার সবার সমান নয়। অবশ্যই বিকাশের হার ধারাবাহিক, কিন্তু সবার গতি এক নাও হতে পারে। একটা মনে করো যে 5 বছরের যে, সরি 5 মাসের যে শিশু, আর একটা 4 মাসের শিশু, দেখা গেল এই 4 মাসের শিশু বসতে শিখে গেছে, আর মনে করো যে হামাগুড়ি দিতে শিখে গেছে, হামাগুড়ি দিয়ে ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু যে 5 মাস বা 6 মাসের বাচ্চা, সে হয়তো পারছে না। ঠিক আছে, একটা মনে করো 8 কি 9 কি 10 মাসের বাচ্চা, ও দৌড়াচ্ছে, কিন্তু একটা 10 মাসের বাচ্চা হয়তো দাঁড়াতেই পারছে না। হতেই পারে, কিন্তু এমন না যে সে দাঁড়ানোর আগে দৌড়াতে শুরু করে দেবে, এমনটা হবে না। সে আগে দাঁড়াতেই শিখবে, তারপরে সে দৌড়াবে। এর মানেটা কি? ধারাবাহিকতা মেনে চলবে। কিন্তু দুজন যদি এখানে শিশু থাকে, শিশু নাম্বার এ আর শিশু নাম্বার বি, তো এদের যে বিকাশ, সেটার মান, সেটার হার সমান নাও হতে পারে। এর হয়তো বিকাশটা একটু বেশি দ্রুত হচ্ছে, আর বি এর বিকাশটা হয়তো একটু কম দ্রুত হচ্ছে, কিন্তু ধারাবাহিকতা কিন্তু একই ভাবে তারা মেনে চলবে। আচ্ছা, হলো। নেক্সট কি? একই গতিতে হয় না। আচ্ছা, শ্রেণীকক্ষ উদাহরণ, একই শ্রেণীতে একজন শিক্ষার্থী দ্রুত গণিত শিখতে পারে, অন্যজন ভাষা শিক্ষায় বেশি দক্ষ হতে পারে। এটাই হচ্ছে বিষয়। একজন গণিত ভালো পারে, একজন ভাষা ভালো পারে, একজন খুব সুন্দর কবিতা বানায়, একজন ম্যাথের সমস্যা সমাধান করে দিতে পারে। যে ম্যাথের সমস্যা সমাধান করে দিতে পারে, সে হয়তো ভালো বাংলা নাও পারতে পারে, পারতেও পারে, এমন না যে পারবে না। আমি বলতে চাইছি এখানে যে দুজনের বিকাশ একই নাও হতে পারে, আবার হতেও পারে, আবার নাও হতে পারে। বিষয়টা হচ্ছে এটা। বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়, এর মানেটা কি? যে একজন শিশু প্রথমে মানে একটা পেনকে ধরতে পারবে না, সামগ্রিকভাবে তার হাতটা নাড়াবে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে করে তার আঙ্গুলের মধ্যে হচ্ছে তার কন্ট্রোল আসবে, তারপরে হয়তো সে স্পেসিফিক ভাবে সেই আঙ্গুল দিয়ে কলমটাকে ধরতে পারবে। তাহলে সাধারণ থেকে স্পেসিফিকে যায়। সাধারণ মানে একটা হোল সাম কাজ সে করলো, তারপরে সে স্পেসিফিক ভাবে যে কাজটা সেটাকে করতে পারে। ঠিক আছে, তো সাধারণ থেকে স্পেসিফিকের দিকে যায়। আচ্ছা,
এবার হচ্ছে প্রথমে সাধারণ প্রক্রিয়া হয়, তারপর নির্দিষ্ট প্রক্রিয়া। যেমন একজন শিশু পুরো হাত দিয়ে বস্তু ধরে, পরে আঙুল দিয়ে ধরতে শিখে যায়, যেটা উদাহরণ দিলাম সেটাই আছে। এবার এক রিভিশনের জন্য এখানে দেওয়া হয়েছে কি রিভিশন, কিভাবে রিভিশন করবো। যেমন গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ, মানে কোয়ান্টিটিতে চেঞ্জ, আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটেটিভ চেঞ্জ। কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটোই হচ্ছে, তোমরা ডেভেলপমেন্ট বলতেই পারো। যাই হোক, ডেভেলপমেন্ট লাইফ লং চলে। এভরি চাইল্ড ইজ ইউনিক, অবশ্যই। ডেভেলপমেন্ট ইজ হোলিস্টিক, মানে সামগ্রিক ভাবে যেটা বিকাশ সেটাকেই বলা হয় কি ডেভেলপমেন্ট। সামগ্রিক মানে পুরোটাকে একসঙ্গে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি। ডেভেলপমেন্ট, আচ্ছা ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল, অবশ্যই এটাকে আগে থেকে প্রেডিক্ট করা যায় যে একটা শিশু এটা এখন বসতে শিখেছে, হামাগুড়ি তারপর বসতে হামাগুড়ি দেওয়ার পরে সে হয়তো আস্তে আস্তে করে দাঁড়াতে শিখবে, তারপরে হচ্ছে দৌড়াতে শিখবে, বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, গ্রোথ আর ডেভেলপমেন্ট এটা কিভাবে মনে রাখবো। জি থেকে গ্রাম, আমরা গ্রাম, কেজি কে কেজি, গ্রাম এটা কি মানে আমাদের ভরের একক। তো এখান থেকে মনে রাখবে যে ওজন, উচ্চতা এগুলো হচ্ছে কি ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। সরি, জি থেকে গ্রোথের আন্ডারে পড়ে, আর জি থেকে ডেভেলপমেন্ট চিন্তা, ভাষা, আবেগ এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। আচ্ছা, এবার নেক্সট কি বলছে। নেক্সট বলছে শিশু বিকাশের নীতি সমূহ। শিশু বিকাশের জন্য কি কি নীতি, কি কি প্রিন্সিপাল আছে শিশু বিকাশের ক্ষেত্রে। তো ভূমিকা কি বলছে, শিশু বিকাশ একটি এলোমেলো প্রক্রিয়া নয়। আচ্ছা, মনোবৈজ্ঞানিকরা দীর্ঘ গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে শিশু বিকাশ কিছু নির্দিষ্ট নীতি অনুসরণ করে। এই নীতিগুলি জানা একজন শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই যদি একজন শিক্ষক এই সমস্ত কিছুই জেনে যায়, তাহলে একটা শিক্ষার্থীকে শিক্ষাদান সেই শিক্ষকের ক্ষেত্রে অনেক বেশি সহজতর হয়ে উঠবে। সেই জন্য এগুলো জানা উচিত, কারণ এগুলোর সাহায্যে একজন শিক্ষার্থীর আচরণ কি বলে শেখার প্রস্তুতি এবং বিকাশের ধারা বোঝা যায়। আচ্ছা, এটা এগুলোতে লাগবে। যাই হোক, আচ্ছা কি এবার বলছে যে শিশু বিকাশের নীতিসমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসা একদম কনফার্ম কোয়েশ্চেন আসবে এই জায়গাটা থেকে। কি বলছে, কন্টিনিউটি, ধারাবাহিকতা, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। ঠিক আছে, ডেভেলপমেন্টের যে সমস্ত প্রিন্সিপাল আছে তার মধ্যে একটা হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি মানে কি ধারাবাহিক ভাবে চলবে। এই নীতি অনুসারে বিকাশ একটি অবিরাম এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক আছে, অবিরাম চলতেই আছে, আজকের থেকে কালকে একটু বেশি ডেভেলপ হবে, কালকে থেকে পরশু আরেকটু বেশি ডেভেলপ হবে। এই না যেমন স্কুলে 1 মাস ছুটি পড়ে যায়, ওইরকম আমাদের ডেভেলপমেন্টের ছুটি পড়ে গেল, যে 1 মাস আর কোন রকমের কোনো ডেভেলপমেন্ট হবে না, এবার তুমি ঘুমাও, এরকমটা কি হয়? হয় না। তার মানে কি ডেভেলপমেন্ট কন্টিনিউ, চলছে চলছে চলছে, আজকে একটু ডেভেলপ হলো, কালকে একটু ডেভেলপ হলো, এরকম করে একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি, বিকাশ জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত চলে। এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের একদম জন্ম থেকে মৃত্যু অবধি কি চলে, বিকাশ চলে। বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পরে থেমে যায়, কিন্তু বিকাশ চলে মৃত্যু, যতদিন না আমরা মরবো। ঠিক আছে, এবার জানি না মরার পরেও চলে কিনা, কারণ মৃত্যুর পরের জীবন তো কেউ দেখেনি। ভূত হয়ে হয়তো আমরা আরো বেশি শিখবো কিরকম মরতে হয়, কিরকম মানুষকে জ্বালাতে হয়। যাই হোক, ওটা জানা নেই। তো জন্ম থেকে মৃত্যু অবধি চলে, এইটুকু তো কনফার্ম। উদাহরণ কি, একটা শিশু একদিনে ভাষা শেখে না। প্রথমে শব্দ শুনে শব্দ চিনতে শেখে, তবে কি ছোট শব্দ বলে, বাক্য গঠন করে, পরে সাবলীল ভাষা ব্যবহার করে। আচ্ছা, শিক্ষার গুরুত্ব, শিক্ষাগত গুরুত্ব, এটা শিখে আমাদের কি উপকার হবে, আমাদের উপকার কি হবে, উপকার হবে। একজন শিক্ষককে বুঝতে হবে যে শেখা ধীরে ধীরে ঘটে, অধৈর্য হলে হবে না। অনেক শিক্ষক থাকে না, কেন পারছিস না তুই বল, তোকে পারতেই হবে, পারতে হবে, এই জিনিসটা যেন না করে। একজন শিক্ষককে ধৈর্য রাখতে হবে, বারবার জিনিসটা ওকে বলতে হবে, বুঝাতে হবে, আর ধৈর্য রাখতে হবে যে সে বুঝতে পারবে, তাই না? তাহলে কি একজন শিক্ষককে বুঝতে হবে যে শিক্ষা ধীরে ধীরে হয়, এই না একদিনে সব সে আইনস্টাইন হয়ে যাবে। মানে একবার আমি অঙ্কটা বুঝালাম আর আমি ভাবলাম যে সবাই শিখে গেছে, সবাই আইনস্টাইন, এটা কিন্তু হবে না। ঠিক আছে, একবারের জায়গায় 10 বারও বলতে হতে পারে। 3 ধরনের স্টুডেন্ট আমাদের ক্লাসরুমে থাকে। একটা হচ্ছে কি গড গিফটেড, যাদের শিখালেও শিখবে, না শিখালেও শিখবে, ওরা তো এমনি জিনিয়াস। তারপর মিডিওকার, হ্যাঁ ওদেরকে একটু ভালো করে বোঝাতে হবে। আর লাস্ট হচ্ছে স্লো লার্নার। আমার মতে একটা ক্লাসরুমের একটা স্লো লার্নার স্টুডেন্টকে টার্গেট করো, তুমি যদি ওকে বুঝিয়ে দিতে পারো তাহলে প্রত্যেককেই বুঝে গেছে, এইটা হওয়া উচিত। তবে যখন কোচিং করবে তখন আমাদেরকে বলতে হবে যে যে মিডিওকার তাকে টার্গেট করতে হবে, যেহেতু স্লো লার্নারকে টার্গেট করলে কি হবে, যে হচ্ছে
গড গিফটেড তারা বোর হয়ে যাবে, তাদের শিক্ষাটা একটু স্লো হয়ে গেল না। তো সেই জন্য আমাদেরকে কি করা উচিত, যে মিডিওকার তাকে টার্গেট করা উচিত, তাহলে মিডিওকার গুলোও বুঝে গেল, আর যে গড গিফটেড সে তো বুঝেই গেল। তাহলে স্লো লার্নারদের কি হবে, স্লো লার্নারদের জন্য আমাদের রেমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করতে হবে, তাদেরকে আলাদাভাবে সুন্দরভাবে গুছিয়ে বোঝাতে হবে। কেন সেটা, কারণ যদি আমরা মেন ক্লাসরুমে যদি শুধু স্লো লার্নারকে টার্গেট করি, তাহলে যে মিডিওকার তার তো উপকার হচ্ছে, কিন্তু যে গড গিফটেড তাকে আমরা কোথাও না কোথাও তার পায়ে একটা রশ্মি বেঁধে দিচ্ছি, পিছু টান। কারণ সে অলরেডি বুঝে যাচ্ছে, বারবার বোর হয়ে যাবে না। সে মিডিওকারকে বুঝালে ঠিক আছে, ওর ওর ওইটুকু ঠিক আছে, কিন্তু তাকে তো ফের এগোনোর একটা চান্স দিতে হবে না, যে হচ্ছে গড গিফটেড, তাকে অনেক বেশি প্রোগ্রেসিভ কোশ্চিন সমাধানের ব্যবস্থা করতে হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। যাই হোক, আচ্ছা তাহলে প্রথমটা কি বলে দিলাম আমরা, প্রথমটা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, ধীরে ধীরে শিখে। একজন শিক্ষার্থীর কাছ থেকে তৎক্ষণিক ফল আশা করা উচিত নয়, যেটা আমি বললাম। এবার নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ সিকোয়েন্সুয়াল ডেভেলপমেন্ট, অবশ্যই সিকোয়েন্স মেনে চলে, এটা তো বারবার বলেছি, হামাগুড়ি তারপর দাঁড়াবে, তারপর হাঁটা, তারপর দৌড়ানো, এই ক্রম সাধারণত পরিবর্তন হয় না। আচ্ছা, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলছে, বিকাশের গতি পরিবর্তন হতে পারে কিন্তু ক্রম সাধারণত অপরিবর্তিত থাকে। এটা আমি আগেই বলে দিলাম, যে গতি মানে জিনিসটা ধীরে ধীরে হতে পারে। একজন শিশুর 4 মাসে যেটা হলো, আরেকজন শিশুর 5 মাসে হয়তো সেই জিনিসটা ঘটলো, কিন্তু এর মানেটা এটা না যে ক্রম চেঞ্জ হয়ে যাবে, মানে আগে হাঁটতে শিখলো তারপর দাঁড়াতে, এটা না। তো গতি পরিবর্তন হতে পারে, ক্রম নয়। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন কি বলছে, একটি শিশু হাঁটার আগে দাঁড়াতে শেখে, এটি কোন নীতির উদাহরণ? একটি শিশু হাঁটার আগে দাঁড়াতে শিখে, অবশ্যই আগে দাঁড়াতে শিখবে তারপর হাঁটবে। তো এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রিন্সিপল, ঠিক আছে। এটা কিসের উদাহরণ হয়ে গেল, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রিন্সিপল, মানে সিকোয়েন্স মেনেই তার মধ্যে একটা কি পরিবর্তন আসবে। আর যদি বলে যে কন্টিনিউ ভাবে প্রথমে শব্দ চিনলো, তারপরে ছোট বাক্য, তারপরে এরকম উদাহরণ দিয়ে যদি বলে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউটি, ধারাবাহিকতার উদাহরণ। এইভাবে করে প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রিন্সিপল। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখো, একটা হচ্ছে সেফালো কর্ডাল প্রিন্সিপল। সেফালো মানে হচ্ছে হেড, ঠিক আছে, কর্ডাল মানে টেল বা ফুট, অর্থাৎ বিকাশ মাথা থেকে পায়ের দিকে অগ্রসর হয়। এর মানে কি, একটা শিশুকে তুমি যদি লক্ষ্য করো, ভূমিষ্ঠ শিশু, তো সেই শিশুটা না হাতে কন্ট্রোল থাকে না মাথায় কন্ট্রোল থাকে, তাই না। 2-3 মাসের শিশুর কথা বলছি, তো তার এখানে মাথাটাতে হাত দিতে বলে যখন কোলে নিয়ে আমরা বাচ্চাগুলোকে, ঠিক আছে, অনেকেই আমরা বাচ্চা কোলে নিয়েছি বা অনেকের বাচ্চাও হয়ে গেছে আমি জানি। তো বিষয়টা হচ্ছে আগে কি মাথাতে হাত দিতে বলে, তো তারপরে কি কিছুদিন বাদ 3-4 মাস বাদ তার মাথাটা শক্ত হয়ে যায়, ঠিক আছে, মাথাটাকে এরকম করেও কন্ট্রোল করতে পারে। কেউ যদি বলে এদিকে এদিকে, তো এদিকে ঘুরে, আবার ওইদিকে শব্দ হলে ওইদিকে ঘুরে, তো মাথাটার মধ্যে কন্ট্রোল চলে আসে। কিন্তু হাতের মধ্যে কন্ট্রোল ঠিক ঠিক তখনও কিন্তু আসে না, এই করে জিনিসগুলাকে ধরতে শিখে, তাই না। ঠিক করে ওকে যদি কোনো একটা জিনিস দিতে এই করে ধরতেই পারে না, তারপর কিছুদিন পর তারপর আস্তে আস্তে ধরতে পারে। তো এইভাবে মাথা থেকে নিয়ে শুরু করে পা অব্দি তার কিন্তু ডেভেলপমেন্ট চলে, লাস্টে গিয়ে সবার শেষে গিয়ে তারপর হাতে কন্ট্রোল চলে আসে, হাতটাও ঠিকঠাক করে ধরে নেয় জিনিসগুলোকে, কিন্তু ততক্ষণও পায়ে কন্ট্রোল আসে না। পায়ে কন্ট্রোল আসে মানে দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা। তো কি হলো না, মাথা থেকে পা অব্দি বিকাশটা চলে, তো এটাকে বলছে সেফালোকর্ডা। তো মাথা নিয়ন্ত্রণ করতে শিখে প্রথমে, তারপরে ঘাড়, তারপরে ধর, তারপরে পা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, গবেষণায় ব্যাখ্যা, জন্মের পর শিশুর মস্তিষ্কের বিকাশ শরীরের অন্যান্য অংশের তুলনায় দ্রুত হয়, এটা আমরা সকলেই জানি, যে মস্তিষ্কের বিকাশ সব থেকে বেশি হয়, আর সব থেকে বেশি ডেভেলপড হয়ে আমাদের যেটা আমরা মানে ভূমিষ্ঠ হই, সেটা হচ্ছে আমাদের মাথাটা, সব থেকে বেশি বড় মাথাটাই থাকে আমাদের পুরো শরীরের মানে অনুপাতে। যাই হোক, তাই মাথা ও ঘাড়ের নিয়ন্ত্রণ আগে আসে। ক্লাসরুম ইমপ্লিকেশন কিভাবে আমরা করতে পারি, ক্লাসরুমে এটা কি করে ব্যবহার করতে পারি। তো শিক্ষককে শিশুর শারীরিক সক্ষমতা সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে, সহজে মনে রাখার কৌশল। আচ্ছা, এর মানেটা কি বলছে, যে শিক্ষক আছে শিশুর শারীরিক সক্ষমতা সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে। মানেটা কি, মানেটা হচ্ছে যে তার মানে এই জিনিসটার উপরে ভিত্তি করে তাকে কোনো জিনিস যখন আমরা শেখাবো, তাই না, তো বুঝতে হবে যে এই জিনিসটা কিন্তু সে তৎক্ষণাৎ জিনিসটাকে ধরতে পারবে না, তাই না।
ওকে কিছুটা সময় দিতে হবে, ঠিক আছে, তারপরে সেই জিনিসটা শিখবে। তো বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে, এই না যে সে একদিনে একদম সমস্ত কিছু শিখে একদম শেষ করে দেবে, এরকমটা প্রত্যাশা না রাখাই ভালো। আচ্ছা, সহজে মনে রাখার কৌশল সেটা তো বলে দিলাম, মাথা থেকে পা অব্দি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রক্সিমো ডিস্টাল। প্রক্সিমো ডিস্টাল, প্রক্সিমো কথার অর্থ হচ্ছে কেন্দ্র, ডিস্টাল কথার অর্থ হচ্ছে প্রান্ত। মানে আমাদের এই যে ভিতর থেকে নিয়ে বাইরে অব্দি কি হয়, বিকাশন। তো অর্থাৎ দেহের কেন্দ্র থেকে বাইরের দিকে অগ্রসর। উদাহরণ কি বলছে, শিশু প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ করতে শিখে, তারপর বাহু। মানে এই যে এই জায়গাটা যদি দেখি, তো আমাদের প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ করতে শিখে এই জায়গাটা, তারপরে হচ্ছে বাহু পুরো হাত, তারপরে হচ্ছে এই আমাদের কবজি, তারপরে আঙুল, তারপরে এই আঙুলগুলো, তাই না, আঙুলগুলো সব লাস্টে ও ধরতে শিখে। মোটামুটি 4 বছরে যখন বাচ্চাকে পেন ধরতে শেখায়, তাও এরকম করে ধরে, তাও লিখতে পারে না, তারপর আস্তে আস্তে করে সে লিখতে শিখে। তো এই হচ্ছে বিষয়। বাস্তব উদাহরণ, লেখা শেখার আগে শিশুর হাত নাড়ানো শেখে। আচ্ছা, পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন কি হতে পারে, শিশু প্রথমে পুরো হাত ব্যবহার করে, তারপরে আঙুল ব্যবহার করে। প্রথমে পুরো হাত ব্যবহার করে এরকম করে ধরে, তারপরে হচ্ছে সে আঙুল ব্যবহার করে, ঠিক আছে। এটা কি ধরনের উদাহরণ, তো এটা হচ্ছে প্রক্সিমো ডিস্টাল নীতির উদাহরণ। আচ্ছা, সাধারণ থেকে বিশেষ নীতি, এবার হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। এই নীতি অনুযায়ী বিকাশ সাধারণ প্রক্রিয়া থেকে নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে অগ্রসর হয়। সাধারণ মানে সামগ্রিক ভাবে হবে, তারপরে একটা নির্দিষ্ট বিশেষ কিছুতে হবে। উদাহরণ বলেছে, প্রথমে শিশু পুরো হাত নাড়ায়, এই এই তারপরে একটা আঙুল নাড়াতে শিখে, তাই না। আচ্ছা, তারপরে একটা আঙুল নাড়াতে শিখে। ভাষাগত, প্রথমে অস্পষ্ট শব্দ, একক শব্দ, ছোট বাক্য, তারপর কি সম্পূর্ণ বাক্য। আচ্ছা, শিক্ষাগত গুরুত্ব কি, এর খুব সুন্দর একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব, যে আমাদের আগে শিশুকে সামগ্রিক ভাবে কোনো একটা জিনিস, যেমন যদি আমি বাংলার ক্ষেত্রে বলি, বাংলার যদি আমি কোনো একটা গল্প পড়াই, যদি আমি ফিজিক্স আর কি ফিজিক্যাল সায়েন্স পড়াবো, যাই হোক আমি একটা উদাহরণের জন্য বলছি। তো প্রথমে যদি আমি ইন জেনারেল সেই গল্পটা এমনি মুখে মুখে বলে দিই যে এই গল্পটা এই এই এই, তারপর হচ্ছে স্পেসিফিক ভাবে পয়েন্ট আউট করে বলতে হবে যে এই এই জায়গাগুলো, মানে বিশেষভাবে তার মধ্যে ঢুকে নিয়ে তারপরে জিনিসগুলোকে বলতে হবে যে এই অমুক জন তমুক জন এই টাইপের। তো বিষয়টা বেশি এফেক্টিভ হবে। যেমন ফিজিক্সে, ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা টপিক যদি আমি পড়াতে চাই, তো প্রথমে স্পেসিফিক জিনিস না গিয়ে প্রথমে তার বাস্তব অ্যাপ্লিকেশন বলতে হবে, ঠিক আছে। জেনারেলি যেমন হচ্ছে যদি আমি পড়াই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল, তাহলে অ্যাম্পিয়ার্স ল পড়াতে গিয়ে আগে আমি বাস্তব উদাহরণ দিয়ে দেবো, কারেন্টের উদাহরণ দিয়ে দেবো, যে এই যে কারেন্ট কিভাবে চলছে এই বিষয়ে হেন তেন, ঠিক আছে, এই অ্যাম্পিয়ার্স ল বলে দিলাম। এবার তারপরে কি করব, সে অ্যাম্পিয়ার্স লটা আমি বলবো, সে অ্যাম্পিয়ার্স লটার মাধ্যমে বিভিন্ন যে অ্যাপ্লিকেশন, মানে গাণিতিক সমাধান, সেই গাণিতিক সমাধানগুলো শিখাবো, ঠিক আছে। তো এইভাবে যদি পড়ানো যায়, স্পেসিফিক টু জেনারেল টু স্পেসিফিক, তাহলে বিষয়টা আরো কি ভালো হবে, ঠিক আছে। তারপরে প্রিন্সিপাল কি বলছে, আচ্ছা, ব্যক্তিগত পার্থক্যের নীতি, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রতিটি শিশুই স্বতন্ত্র, এটা তো আমাদের একদম মনে রাখতেই হবে। যে আমি কোন একটা জিনিস বুঝাচ্ছি আর দেখা গেল একটা শিশু বুঝে গেল, এর মানে সবাই বুঝে গেল তা না। প্রত্যেকটা শিশু প্রত্যেকের থেকে আলাদা, কারো বুঝার ক্যাপাসিটি বেশি, কারো বুঝার ক্যাপাসিটি কম। 3 ধরনের স্টুডেন্ট আমি অলরেডি বললাম। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এইভাবে কম্পেয়ার করে চলবে না, ও তো বুঝে গেছে তুই কেন বুঝতে পারছিস না, তোর মাথাতে কি গোবর আছে নাকি, এই জিনিসটা বললে কিন্তু হবে না, তাহলে বাচ্চাকে কিন্তু ডিমোটিভেট করা হয়ে গেল। আচ্ছা, সকল শিশুই এক নয়, শেখার গতি এক নয়, বুদ্ধিমত্তা এক নয়, আগ্রহ এক নয়, তাই না। যদি আগ্রহ এক থাকতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। কি মুশকিল হতো, দোকানে যে কালারের এক কালারের কাপড় বিক্রি, মানে সবারই তো আগ্রহ এক জায়গাতে, তাহলে কি হতো, ওই একটা কাপড়ের প্রতি সবার আগ্রহ থাকতো, এত কালার বিক্রি হতো না, দোকানদার গুলো প্রবলেমে পড়ে যেত, তাই না। তো যাই হোক, অন্য কিছু ভেবে নিতে পারো, একজন একটা লোককেই পছন্দ, তার মানে বাকি লোকগুলা কোথায় যেত, যাই হোক বেশি বলা ঠিক না। তো বিষয়টা হচ্ছে সকলে সকলের থেকে আলাদা, সকলের আগ্রহ আলাদা। তাই জন্য আমরা যখন কাউকে মানে স্টুডেন্টকে পড়াবো, তখন একটাই শুধু পদ্ধতি নিয়ে পড়াবো না, বিভিন্ন ধরনের পদ্ধতি, হয়তো লেকচার মেথড, প্রজেক্ট মেথড। তো আমাদেরকে প্রত্যেকটা মেথডের মিক্সচার করে তাদেরকে বুঝাতে হবে। প্রত্যেকটা মিক্সচার করে বুঝালে কি হবে, যেহেতু প্রত্যেকের থেকে আলাদা, তো কোন জিনিসটা কাকে ক্লিক করবে
কোনটা সে সহজে বুঝতে পারবে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে কিন্তু এই জিনিসটা করতে হবে। আচ্ছা, কি বলছে, এক নয় দুজনকেই সমানভাবে মূল্যায়ন করতে হবে। আচ্ছা, অন্যজন ভালো, একজন শিক্ষার্থী গণিতে ভালো, একজন শিক্ষার্থী ভাষায় ভালো, তাহলে দুজনকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। মানে এই না যে অঙ্কতে ভালো সে বেশি ভালো, যে বাংলাতে ভালো সে কম ভালো, বা যে বাংলাতে ভালো সে বেশি ভালো, অঙ্কতে ভালো কম ভালো, এই জিনিসটা না। দুজনার লেভেলটা, মানে ও একটা বিষয় বেশি ভালো আর সে আর একটা বিষয় বেশি ভালো, তো দুজনকে একই লেভেলে রেখে, মানে এই না যে আমার মাথাতে ও অঙ্কতে ভালো তার মানে ছেলেটা মনে হয় বেশি ভালো, এই যে বায়াসনেস, এটা যেন কাজ না করে। দুজনকে সমান নজরে দেখে সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, সমন্বয়ের নীতি। বলছে শিশুর বিভিন্ন অঙ্গ ও দক্ষতা পরস্পরের সাথে সমন্বিত হয়ে কাজ করে। একদম ঠিক। আমরা এই যে একটা উদাহরণ দিয়েছি, ভালো উদাহরণ এটা, আমি অন্য কোনো উদাহরণ ব্যবহার করছি না। যেমন একটা শিশুকে যদি আমি কোনো ছবি আঁকতে দিই, তাহলে কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে তার মস্তিষ্কটাও কাজ করবে, কারণ ক্রিয়েটিভ থিঙ্কিং, সে কোন ছবি আঁকবে। দ্বিতীয়ত, তার চোখ, তার হাত, হ্যান্ড কোঅর্ডিনেশন, এই সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে সঠিকভাবে কিন্তু তার ছবিটা এঁকে আসবে। তারপরে তার কল্পনাতে কোন রং ঘুরে বেড়াচ্ছে আর সে কোন রংটা সে ছবিতে ভরবে, সেই জিনিসটাও কিন্তু তাকে ঠিক করতে হবে। তো এই যে বিভিন্ন জিনিস, তার মানে কি সবকিছু অ্যাকুমুলেটেড ওয়েতে সেই জিনিসটা কাজ করলো, আর তার আউটকাম কিছু একটা তো খুব সুন্দর আসবে। তাই জন্য একটা শিশুকে ছেড়ে দিতে হবে তার উন্মুক্ত চিন্তা ভাবনায়, এবং তাকে তার মতো করে রং ভরতে দিতে হবে তার কল্পনার চিত্রে। ঠিক আছে, তাহলে কিন্তু সে এগোবে। চোখ, হাত, মস্তিষ্ক, মনোযোগ সবগুলো একসঙ্গে কাজ করে। রাইট। শিক্ষাগত গুরুত্ব, শেখা কখনোই একক দক্ষতার উপরে নির্ভর করে না। একদম ঠিক। আমরা শুধুমাত্র একটা শিশুর পড়ালেখা দেখেই তাকে জাজ করে নিই যে শিশুটা ভালো, শিশুটা খারাপ। একদম না। অনেক কিছু থাকে, গার্ডেনারের যে 8 ধরনের বুদ্ধিমত্তা, সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে, এবং প্রত্যেককে সঠিকভাবে মূল্যায়নের একটা অপরচুনিটি দিতে হবে। মানে একটা বিশেষ বুদ্ধিমত্তাকে আমরা বিশেষ গুরুত্ব দিব, আর বাকিগুলোকে সেই মাপকাঠিতে নিচে রাখবো, এইটা কিন্তু করলে চলবে না। মূল্যায়নের একটা নির্দিষ্ট মাপকাঠি কিন্তু রাখতে হবে প্রত্যেকের জন্য। আচ্ছা, উদাহরণ, কিছু শিশু দ্রুত ভাষা শেখে, কিছু শিশু ধীরে শেখে। উদাহরণ কি, আইনস্টাইন 4-5 বছর বয়সে নাকি সে কথা বলতে মানে অক্ষম ছিল। তো দেখে নাও তাহলে তোমরা। আচ্ছা, শিক্ষকের করণীয়, তুলনা করা যাবে না, ধৈর্য ধরতে হবে, পৃথক সহায়তা নিতে হবে। মানে এটা পৃথক সহায়তা কথার অর্থ হলো যে বিভিন্ন ধরনের টিচিং মেথড ইউজ করতে হবে। একটা টিচিং মেথড দিয়ে পড়ালে কিন্তু হবে নাই। ওকে, নেক্সট হচ্ছে গ্যাসেল এর ম্যাচুরেশন থিওরি। আর্নল্ড গ্যাসেল শিশু বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক। ঠিক আছে, গ্যাসেলবাদ বলা হয়। তো মূল ধারণা কি বলছে, শেখার আগে পরিপক্কতা প্রয়োজন। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। গ্যাসেলবাদ বলা হয় যে ম্যাচুরেশনই হচ্ছে লার্নিং এর কি। কি মানে কি, চাবি। চাবি মানে একটা শিশু ম্যাচিওর হবে, তারপরে কিন্তু সে শিখতে পারবে। সে ম্যাচিওরই না, আমি তাকে শিখিয়ে যাচ্ছি, সে কি করে শিখবে, তাই না? মানে একটা ছোট বাচ্চা, 5 এর বাচ্চা নিলাম, তাকে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি শেখাতে শুরু করে দিয়েছি, যে তোকে শিখতেই হবে ভাই। তো শিখতে পারবে থোড়ি, ওর মধ্যে সে ম্যাচুরিটি আসেনি। তার মানে কি, ও ক্লাস 12 এর পরেই কেন নিট এক্সাম নেওয়া হয়, কেন ক্লাস 8 এর বাচ্চাকে বসার জন্য অনুমতি দেওয়া হয় না? কারণ সে ম্যাচিওর না। ঠিক আছে, তার বুদ্ধিমত্তা সেই লেভেলে চাইনি। তো ম্যাচুরেশন দরকার। ঠিক আছে। আচ্ছা, 3 বছরের শিশুকে জটিল বীজগণিত শেখানো সম্ভব নয়, কারণ তার মানসিক পরিপক্কতা এখনো হয়নি। আচ্ছা, গ্যাসেলের মতে কি বলছে, বিকাশের অনেক অংশ জৈবিকভাবে নির্ধারিত। আচ্ছা, সে তো নিশ্চয়ই জৈবিকভাবে নির্ধারিত। যখন আমাদের টাইম আসবে আমরা শিখবো। হ্যাঁ, টাইম আসলো আবার শিখলামই না, তাহলে তো সেটা তো আমাদের পরিবেশের দোষ, তাই না? আচ্ছা, রেডিনেস ফর লার্নিং ডিপেন্ডস মেইনলি আপন কিসের উপরে? ম্যাচুরেশনের উপরে। রেডিনেস ফর লার্নিং ডিপেন্ডস অনলি আপন ম্যাচুরেশন। ম্যাচুরেশন হবে, তারপরেই সে শিখবে, না হলে শিখবে না, যতই তুমি মাথা ঘুষে মরে যাও। নেক্সট, ক্লাসরুম ইমপ্লিকেশন কি বলা হচ্ছে, একজন দক্ষ শিক্ষক ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করবে, অবশ্যই।
প্রত্যেকটা শিশু এক হবে না, এটাই স্বাভাবিক, সকলেই আমরা জানি। সব শিশুদের জন্য একই পদ্ধতি ব্যবহার করবেন না। আচ্ছা, বয়স উপযোগী আমাদেরকে কি দিতে হবে, শিক্ষা দেবেন, মানে কোন বয়সে সে কোন জিনিসটা শিখবে সেই ধারণাটা আমাদেরকে রাখতে হবে, সেটা পরে পড়বো আমরা। কোন বয়সে একটা শিশুর মধ্যে কি হয়, মেনলি পিয়াজের নীতিতেই এটা বোঝা যায় যে একটা শিশুর মধ্যে কখন হচ্ছে তার অবজেক্ট পার্মানেন্স আছে, তার মধ্যে হচ্ছে কনভারসেশন কনজারভেশন নীতিটা আসে, সে কখন কনক্রিট চিন্তা ভাবনা করতে পারবে, কখন মূর্ত চিন্তা ভাবনা করবে, কখন বিমূর্ত চিন্তা ভাবনা করবে, কখন, মানে এই জিনিসগুলো পরে পড়বো। আচ্ছা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা দেন, সে তো বুঝলাম। আচ্ছা, শুধু মুখস্থ করানো যাবে না, সেটা তো সকালেই জানে, ধাপে ধাপে শেখাতে হবে। সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে হবে, কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টে যেতে হবে। কনক্রিট মানে প্রথমে তাকে এমন উদাহরণ দিতে হবে যেটা সে দেখেছে, সেটা সে হাতে মেরেছে, তারপরে তাকে ভাবাতে হবে ওই জিনিসটাকে, তাই না? যেমন মনে করো যে, এরকম উদাহরণ যে মনে করো যে আমি কোনো একটা ছেলেকে দেখেছি বা মেয়েকে দেখেছি, আর আমি আমার বান্ধবীকে বুঝাতে চাচ্ছি যে ওই ছেলেটা কেমন দেখতে। সে তো ওই ছেলেটাকে দেখেনি, তাকে কল্পনার মধ্যে সেই রং তুলি আঁকে তাকে বোঝাতে হবে। তো আমি তাকে বললাম যে জানিস তুই ইয়েকে দেখেছিস না, ওই ক্যাটরিনা কাইফকে? তো বলবে হ্যাঁ দেখেছি। তো বলবে, আমি তখন কি বলবো, জানিস ও ক্যাটরিনা কাইফের মতো লম্বা। ও আচ্ছা, এত লম্বা, তাহলে ও বুঝে গেল এত লম্বা। তারপরে আমি বলবো যে আচ্ছা তুই ইয়ে রানী মুখার্জিকে দেখেছিস না? হ্যাঁ দেখেছে। তাহলে বলবো যে ওর মতো চোখগুলো সুন্দর একদম। বলবে ও আচ্ছা। তো এইভাবে করে, মানে যে জিনিসটা ও দেখেছে সেখান থেকে যেটা অজানা তাকে কানেক্ট করা, তাহলে কি হলো, জিনিসটাকে ও বেটার বুঝতে পারলো। আর এইভাবে করে আমাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, শিশুদের কাছে সহজতর করতে হবে, মানে এমন উদাহরণ প্রথমে দিতে হবে যেটা ও দেখেছে, তারপরে সে তাকে ওই জায়গাটার সঙ্গে কানেক্ট করে দিতে হবে যে জানি সেটা ওই রকম, তখন বলবে ও আচ্ছা, তাহলে সহজে বুঝতে পেরে যাবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটাকে বলা হচ্ছে কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে যেটা ও ছুঁয়ে টুয়ে দেখেছে, এরকম করে নেড়ে চেড়ে দেখেছে, থেকে অ্যাবস্ট্রাক্টে যাবে, মানে তারপরে তখন কল্পনাতে তাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, নন থেকে আর নন। এবার হচ্ছে কিছু জিনিস বলছে, ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস হবে, ডেভেলপমেন্ট ইজ সিকুয়েন্সিয়াল, প্রেডিক্টেবল, হলিস্টিক, ইউনিক, ম্যাচুরেশন আসবে, তারপরে লার্নিং ফলোস থ্রু ম্যাচুরেশন, গ্যাসেলবার্গ বলেছে এটা। ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম জেনারেল টু স্পেসিফিক। আচ্ছা, ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম হেড টু ফুট বা টো বলা যায়, ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম সেন্টার টু পেরিফেরি, ঠিক আছে, বাইরে। এবার হচ্ছে কি পয়েন্ট, কন্টিনিউটি, আজীবন চলমান, সিকোয়েন্সিয়াল, আচ্ছা সেফালোকর্ডাল, প্রক্সিমো ডিস্টাল, এগুলো মনে রাখার আমি কিছু জিনিস দিয়েছি, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আচ্ছা হ্যাঁ, হয়ে গেল। নেক্সট কি বলছে যে বংশগতি এবং পরিবেশ, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, শিশু বিকাশের দুটি প্রধান ভিত্তি কি, একটা হচ্ছে পরিবেশ, আর একটা হচ্ছে হেরিডিটি, ঠিক আছে, হেরিডিটি আর এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশ। বংশ, আমাদের বংশকে আগে বাড়াতে হবে, বংশ, সেই বংশ, বুঝা গেল? আচ্ছা, ভূমিকা কি বলছে, শিশুর বিকাশ কি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক মনোবিজ্ঞানী অনেকদিন ভাবলো যে শিশু বিকাশ মনে হয় বংশগতিটাতে বেশি ওর জোর আছে। অনেকে বললো না ভাই, বংশগতি ঠিক আছে, কিন্তু পরিবেশ যদি ভালো না পাই তাহলে কি হবে। তখন অনেকে বললো ঠিকই তো, পরিবেশও তো দরকার, তো তাহলে কি করা যায়। তো এই জিনিসটাই এবার মনোবিজ্ঞানীরা ঠিক করবে যে কি হবে। দেখ, এই প্রশ্নটি মনোবিজ্ঞানীদের সবচেয়ে আলোচিত প্রশ্ন এর মধ্যে একটি। একটি শিশু কি জন্মগতভাবে মেধাবী হয়, নাকি পরিবার, বিদ্যালয় ও সমাজ তাকে মেধাবী করে তোলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মনোবিজ্ঞানীরা দুটি গুরুত্বপূর্ণ ধারণা দেন, একটা হচ্ছে হেরিডিটি, বংশগতি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এবার কি হবে, আজকের আধুনিক মনোবিজ্ঞানী মনে করে শিশু বিকাশ বংশগতি এবং পরিবেশের যৌথ প্রভাবের ফল। একদম ঠিক, কারণ কারো পরিবেশ ভালো আছে কিন্তু তার খালি, তাহলে কি হবে, হবে না। কারো একদম সেই ভর্তি আছে কিন্তু পরিবেশই নাই, ঠিক আছে, তাহলেও হবে না। তাহলে কি, দুটোই সুন্দর দিতে হবে, তাহলে কি হবে, সে পৌঁছে যাবে, ঠিক আছে। আচ্ছা, বংশগতি, পরিবেশ। আচ্ছা,
বংশগতি কি? পিতা মাতার কাছ থেকে সন্তান যে জৈবিক বৈশিষ্ট্য লাভ করে তাকেই বংশগতি বলে। সবাই আমরা জানি বাবা মার থেকে এটা পাওয়া, এটাতে আমাদের কোনো হাত নেই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়াকে বংশগতি বলা হয়। বংশগতির ভাগ কি? জিন। জিন হলো বংশগতির মৌলিক একক। ক্লাস 9 পড়েছি এগুলো আমরা। ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যে আমাদের সমস্ত কিছু লেখা আছে। এটা তুমি বলতেই পারো আমাদের কোষের একটা নোটবুক। আমরা কিরকম হব, আমাদের গায়ের কালার কি হবে, আমাদের চুলের কালার, চোখের কালার, আমরা কিরকম বিহেভ করব, কার সঙ্গে কি হব না হব, হেন তেন, মানে আমাদের শারীরিক ভাবে আর কি সমস্ত কিছু এই ক্রোমোজোমের মধ্যে লেখা আছে। আর ক্রোমোজোম কটা? 23 জোড়া বা 46টা। এখানে 23 জোড়া কেন বলা হয়? এখানে 23 জোড়া এই কারণে বলা হয় কারণ 23টা আমাদের বাবার থেকে আসে আর 23টা আমাদের মায়ের থেকে আসে। ঠিক আছে। আর এই দুটো মিলেই তখন কি হয়? 23 জোড়া হয়ে যায় বা 46টা। ঠিক আছে। তো এই 23 জোড়া কেন? কারণ দুটো ক্রোমোজোম একসঙ্গে থাকে, এর মধ্যে যে বৈশিষ্ট্য থাকে এর মধ্যেও সেই বৈশিষ্ট্য থাকে। এবার মনে করো আমার বাবার হচ্ছে সাদা কালারের ছিল, ফর্সা, যদিও সেটা না, আমি এমনি উদাহরণের জন্য বলছি। কারো বাবা হচ্ছে সাদা, কারো মা হচ্ছে মনে করো কালো, যদিও কালো কোনো খারাপ জিনিস না, কিন্তু আমি বারবার বলছি। তো সাদা কালো দুটো জিন মিলে একটা বাচ্চা হলো। ঠিক আছে। এই বাচ্চাটা কি হবে, কিভাবে ডিসাইড করবে? যে যার উপরে ডমিনেট করবে সেটাই। সাধারণত কালো জিনটা সাদা জিনের উপরে ডমিনেট করে, তো সাধারণত বাচ্চাটা কালোও হতে পারে। ঠিক আছে। এটা কিন্তু মানে ডমিনেশনের নীতি, যে কালো সাদার মধ্যে কালোটাই ডমিনেট করে যায়। তো বিষয়টা হচ্ছে যে ডমিনেট করবে। তো এরকমই 23 জোড়া হচ্ছে জিন আমাদের শরীরের মধ্যে এক্সিস্ট করে। 23টি মায়ের কাছ থেকে আসা, 23টি বাবার কাছ থেকে আসা। বংশগতির মাধ্যমে প্রাপ্ত বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, চোখের কালার, চুলের রং, গায়ের রং, উচ্চতা, মানসিক বৈশিষ্ট্য, বুদ্ধিমত্তার সম্ভাবনা, সৃজনশীলতার সম্ভাবনা, কিছু বিশেষ প্রতিভা। কিছু বিশেষ প্রতিভা কি হতে পারে? কি হতে পারে? খুব সুন্দর ছবি আঁকেছে, তবে এটা প্র্যাকটিস থেকে চলে আসে এমন না, তবে সেই ছবির মধ্যে কালার ভরা, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস থেকে আসে না। ক্রিয়েটিভ চিন্তা ভাবনা কিন্তু আমাদের গড গিফটেড। যাই হোক, বংশগতির সম্ভাবনা। আচ্ছা, এবার হচ্ছে বংশগতি সম্ভাবনা দেয়। সম্ভাবনা দেয় মানে সে কি হতে পারে এর সম্ভাবনা দেয়, যে এই মেয়েটা না আইএস হতে পারবে, আইএস হতে পারবে, এটা সম্ভাবনা। কিন্তু যদি তাকে প্রপার গাইডেন্স না দেওয়া হয়, তাকে প্রপার পরিবেশ না দেওয়া হয়, তাহলে আইএস এর আইটাও হতে পারবে না, তাই না? তো ওই পরিবেশ মানে জিন তোমাকে হচ্ছে সম্ভাবনা দিবে। যাই হোক, পরিবেশে সে সম্ভাবনাকে বাস্তবে, পরিবেশ সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়। ঠিক আছে। আচ্ছা, পরিবেশ কি? শিশুর জন্মের পর ছোটবেলা থেকে পড়ে আসছে আমাদের চারপাশে ঘিরে থাকা আমাদের পরিবেশ, সেটাই পরিবেশ। তাহলে এক্ষেত্রে কি আমাদের বাহ্যিক যে পরিবেশ, বাবা মা, স্কুল কলেজ, হেন তেন, গাছপালা, সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ। আচ্ছা, পরিবেশের উপাদান কি কি? এখানে কিন্তু আমরা মানে মনোবৈজ্ঞানিক ভিত্তিতে উপাদানগুলো দেখবো। প্রথমে হচ্ছে পরিবার। একটা বাচ্চা জন্মের পরে কোথায় থাকে? স্কুলে তো ফেলে দিয়ে চলে আসে না, প্রথম যেটা ফার্স্ট তার পরিবেশ সেটা হচ্ছে পরিবার। আচ্ছা, শিশুর প্রথম বিদ্যালয়। যাই হোক, তারপর হচ্ছে বিদ্যালয় সামাজিক বিকাশের প্রধান ক্ষেত্র, বন্ধু ও সহপাঠী, আচরণগত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমাজ ও সংস্কৃতি, এখন তো আবার সোশ্যাল মিডিয়া আমাদের ফোন, তাই না, সেটাও চলে আসছে। আচ্ছা, মূল্যবোধ ও নৈতিকতার ভূমিকা, আর অর্থনৈতিক অবস্থা, সে তো নিশ্চয়ই এটাও আমাদের পরিবেশ। কেউ বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো, কেউ গরিব ফ্যামিলিতে, দুজনা তো একই পরিবেশ পাবে না ভাই, তাই না? একজন যে বয়সে ছোট বাচ্চা, মনে করো একজন যে বয়সে হচ্ছে কি বলবো, ছোট বাচ্চা, খেলনার মনে করো স্টোরের মধ্যে ওর বাবা নিয়ে গেছে ছোট বাচ্চাকে, সে খেলনার জন্য চিৎকার চেঁচামেচি খেলনা নিচ্ছে, আর সেই দোকানে একটা বাচ্চা তার বয়সে সেই খেলনাটাকে বিক্রি করছে। ঠিক আছে। তাহলে কি বলবো এখানে? পরিবেশ। হয়তো সেই বাচ্চাটার মধ্যেও সম্ভাবনা আছে একজন বড় কোনো কিছু হওয়ার, তবে সে হয়তো সেই পরিবেশ পাবে না যেখানে ওই বাচ্চাটা পাবে। তো দুজনের পরিবেশ তো আলাদা হয়ে গেল, সম্ভাবনা দুজনকে একই দিয়েছে। প্রকৃতি বা উপরওয়ালা যাই বলো না কেন, প্রকৃতি দুজনকে সেম সম্ভাবনা দিয়েছে। জিনগত ভাবে হয়তো এই ছেলেটাই বেটার, কিন্তু পরিবেশ সে ভালো পেয়ে যাবে, ফলে সে তার থেকে এগিয়ে যেতে পারে। অনেক সময় এটা হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। অনেকে এখন অনেকে বলতে পারে যে না, অনেক বাচ্চা তো নিট ক্র্যাক করছে, আইএস হচ্ছে, কিন্তু সেটা কতজন? খুব কম, তাই না? তো এই জিনিসটাই, যে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে
চলতে পারছে, সেই সর্বোচ্চ পজিশনে পৌঁছাতে পারছে না, হলে তো পারছে না। এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছে যে শিক্ষার সুযোগ প্রভাবিত উদাহরণ, দুটি শিশুর বুদ্ধিমত্তার সম্ভাবনা একই থাকতে পারে, কিন্তু একজন ভালো শিক্ষা পেল, অন্যজন পেল না, তাহলে তাদের সাফল্য, তাদের একজন হলো একজন হলো না, এটা আমি বললাম। নেচার ভার্সেস নার্চার ডিবেট, তো মনোবৈজ্ঞানিকদের মধ্যে নেচার বনাম নার্চার, নেচার মানে নেচার, নার্চার মানে হচ্ছে বংশগতি, ঠিক আছে। নেচার বলতে বোঝায় হচ্ছে বংশগতি, নার্চার বলতে বোঝায় পরিবেশ, আমি মনে উল্টা বললাম, যাই হোক। নেচার এর সমর্থক হচ্ছে গাস্টল বাদ আর কি। তিনি মনে করেন বুদ্ধিমত্তা মূলত বংশগতির ফল, ঠিক আছে। আচ্ছা, নেচার এর সমর্থক হচ্ছে ফ্রান্সিস গ্যালটন। এই গ্যালটন মনে করেন যে বংশগতি ভালো থাকলেই সে বুদ্ধিমান হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা, বুদ্ধিমত্তা মূলত বংশগতির ফল, গ্যালটন এর বক্তব্য, এই কেউ এটাতে সমর্থক হতেও পারো, নাও হতে পারো, কিন্তু এইটা ও বলেছে, আমি বলিনি ভাই, কেউ রেগে যাওয়ার কোনো কারণ নাই। কি বলছে? গ্রেট ম্যান আর বর্ন নট মেড। গ্রেট ম্যান যারা হচ্ছে সেই বিশাল মানুষ, তারা হচ্ছে জন্মগতই, তাদেরকে পরিবেশ রেডি করতে পারে না। এটাতে আমি পার্সোনালি সমর্থন করি না। তো বলছে আর হচ্ছে নার্চারের সমর্থক হচ্ছে জন লক, মানে একজন ডাইরেক্ট বলে দিয়েছে, কে হচ্ছে গ্যালটন বললো যে বংশগতির জন্যই একজন গ্রেট ম্যান তৈরি হতে পারে, মানে বুদ্ধিমান শুধুমাত্র বংশগতির ফল, পরিবেশ যাই দিক না কেন ঠিক হয়ে যাবে। আর জন লক কি বললো, যে শিশুরা হচ্ছে তিনি শিশুর মনকে বলেছেন টেবুলার রাসা, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্টেট। লকের মতে শিশুর জন্ম সময় খালি স্লেটের মতো, পরিবেশ তার ব্যক্তিত্ব গঠন করে। আধুনিক মনোবিজ্ঞানী মানে ও বলেছে পরিবেশ ভালো থাকলেই তাকে ভালো দেওয়া যাবে, সে জিন ও যাই পাক না কেন, বাবা মার জিন যাই পাক না কেন, মানে একজন এইদিকে, একজন এইদিকে মুখ করে আছে, একজন এইদিকে মুখ করে আছে। এবার কিছু বৈজ্ঞানিক থাকবে যে বলবে যে না না তোরও একটু নিলাম, তোরও একটু নিলাম, তো এরকম আছে। এখন বৈজ্ঞানিকরা বলবে যে না ভাই, তুই ঠিক 100%, না তুই ঠিক 100%, দুজনার মিক্সড হচ্ছে একজন গ্রেট ম্যান তৈরি হওয়ার প্রসেস, ঠিক আছে। তো কি বললাম যে বর্তমান আধুনিক বৈজ্ঞানিকের মতে নেচার প্লাস নার্চার মিলেই হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা, স্টার্ন এর ফর্মুলা এটা মনে রাখবে। স্টার্ন কি বলেছে? ডেভেলপমেন্ট হচ্ছে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। অনেক সময় এখানে প্লাস দেওয়া থাকবে, যেটা কিন্তু না, হেরিডিটি আর এনভায়রনমেন্টকে গুণ করে যে জিনিসটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের মেন ডেভেলপমেন্ট, ঠিক আছে। ঠিক আছে, শুধু বংশগতি যথেষ্ট নয়, শুধু পরিবেশ যথেষ্ট নয়, দুইয়ের সমন্বয়। আচ্ছা, টুইন সিস্টারের একটা উদাহরণ বংশগতি, এটা একটা গবেষণা থেকে জানা গেছে যে যদি টুইন সিস্টার হয়, তাদের যদি বৈশিষ্ট্য, জিনগত বৈশিষ্ট্য যদি একই হয়, গবেষণার ফল যদি পরিবেশ পরিবর্তন করে দেওয়া হয়, আচরণ এবং সাফল্যের পার্থক্য দেখা যায়, ঠিক আছে। একজনকে ভালো পরিবেশ, একজনকে মোটামুটি পরিবেশ, এরকম একটা বাংলা সিনেমাও আছে, যমজ বোন, একজনকে বড়লোক ফ্যামিলিতে রেখে দিল, আরেকজনকে সে গরিব ফ্যামিলিতে রেখে গেল। দুজনের মধ্যে বিহেভিয়ার গত, তাদের ভাষাগত, তাদের আচরণগত, তাদের মানসিকতাগত প্রত্যেকের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, বুদ্ধিমত্তা আইকিউ এর একটি অংশ বংশগতি দ্বারা প্রভাবিত হয়। শারীরিক গঠন, উচ্চতা, শারীরিক গঠন আংশিকভাবে বংশগতির উপরে নির্ভর করে অবশ্যই, তবে পুরোপুরি না। শারীরিক গঠন যে 100% বংশগতির উপরে নির্ভর করে তা নয়, কারণ খাওয়া দাওয়ার উপরেও প্রভাব পড়ে, ঠিক আছে। কেউ যদি ভালো পুষ্টি পায়, তাদের প্রোটিন ঠিকঠাক পায়, তাহলে কিন্তু সে ঠিকঠাক হবে, তার জিন যদি ঠিকঠাক থাকে। এবার মনে করো কারো জিন ভালো অথচ সে ঠিকঠাক প্রোটিন পেল না ছোটবেলায়, তাহলে তার কোয়াশিওকর প্রোটিনগত যে হয়, কোয়াশিওকর অসুখ হতে পারে। আচ্ছা, ভাষা, ভাষা শেখা মূলত পরিবেশের উপরে নির্ভর করে। একজন খুব ভালো জিন পেলো, আইনস্টাইনের ছেলে, তাকে তুমি ইয়েতে ফেলে দিয়ে চলে আসো জঙ্গলে, সে ভাষাই শিখতে পারবে না। তার মানে ভাষায় যে আমরা ভাষাগত যে ভাষা ব্যবহার করছি, এটা হচ্ছে পরিবেশ, আমাদের পরিবেশ যেমন ভাষা দিবে তেমনই, ঠিক আছে। আমি যদি ইংল্যান্ডে জন্ম নিতাম তাহলে একদম ইংলিশ বলতাম, আর যদি যেহেতু বাঙালি, বাংলাতে জন্ম নিয়ে যেহেতু বাংলা বলি ভালো। বিষয়টা এটা যে ভাষা একদম পরিবেশের ফলাফল, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমাদের এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরো অনেকটাই আছে, আমি মনে রাখলাম যে আমি এখান থেকে মানে হলো আমাদের। তো আজকে এই অবধি থাকলো, পরের দিন হচ্ছে বান্দুরা, সোশ্যাল লার্নিং থিওরি, এগুলো সব ডিটেলস হবে আলোচনা, জাস্ট এটা এগুলো বোঝানোর জন্য যে পরিবেশের ফল কিনা, কোন বৈজ্ঞানিক মানে মনোবৈজ্ঞানিক কি জিনিসটা বলেছে সেটা বোঝাতে গিয়ে এই জিনিসগুলো আমাদের বলতে হচ্ছে। আর
অনেকগুলো কিন্তু প্রশ্ন আছে, মোটামুটি 50টা প্রশ্ন আমি অ্যাটাচ করেছি, পরের ভিডিওতে এসে 50টা প্রশ্ন, আর বাকি যতটুকু থাকলো মানে থিওরি আর বেশি থাকলো না, অল্পই থাকলো, সেই থিওরিটা কিন্তু আমি করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এখান থেকে টাটা।